একদিনে রাজ্যের 120 জন এমএলএ কে কিডন্যাপ, সাথে 2,500 কোটি টাকার একটা চুক্তি। তবে এই কিডন্যাপিং এর পিছনে রয়েছে অনেক বড় একটা রিভেঞ্জ। এখন কিছু প্রশ্ন থেকে যায়, একদিনে একসাথে রাজ্যের 120 জন এমএলএ কে কিডন্যাপ করা হলো কিভাবে? তাছাড়া সেই 2,500 কোটি টাকার চুক্তিটাই বা কিসের? আর রিভেঞ্জটাই বা কি? এট লাস্ট কিডন্যাপ করার পর এমএলএদের দিয়ে কি করা হবে বা তাদের সাথে কি হয়েছিল? হ্যাঁ, আজ আমি এমন একটি মুভি এক্সপ্লেন করব যে মুভিটার প্রতি সেকেন্ডেই টুইস্ট। এই মুভিটা এর আগেও আমি আরো একবার আমার চ্যানেলে আপলোড করেছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে ভিডিওটা কিছু দূর যাওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যায়, যার কারণে আপনাদের জন্য মুভিটা আবারও নিয়ে আসলাম। হাতে কিছু সময়টা নিয়ে মুভিটা দেখার অনুরোধ রইল। আশা করছি মুভির স্টোরিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলো হারিয়ে যায় গল্পের শেষ রীতিতে উইথ দ্য লাস্ট মেমোরি চ্যানেলের আরো একটা নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। মুভির শুরুতে পুলিশের এক লোক কিছু বাচ্চাদের বলে তাদের ছোট ছোট কিছু অন্যায় কাজের জন্য তাদেরকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে। এমনটা নয় যে তারা অনেক বড় অপরাধী, তবে সব বাচ্চাদেরই বড় হয়ে কিছু একটা হওয়ার ইচ্ছা থাকে, তেমনি এদেরও কিছু একটা হওয়ার ইচ্ছা আছে। পুলিশ একে একে সবার ইচ্ছে জানতে চাইলে এদের মধ্যে একজন বলে ওঠে সে বড় হয়ে উকিল হবে, একজন বলে পুলিশ হবে। পুলিশের ওই লোকটা একটা ছেলেকে জিজ্ঞেস করে তোমার নাম কি, তুমি বড় হয়ে কি হতে চাও? তখন সেই ছেলেটা বলে তার নাম সুরিয়া, সে বড় হয়ে সিএম হবে। আর এরপরই মুভির ইন্টারভেল হয়। এর পরের সিনে মধ্যরাতে এক লোকের মোবাইল বেজে ওঠে। এরা হচ্ছে সরকারের অপোজিশন পার্টির লোক। আর এর পরের দৃশ্যেই শীতকালে -20°C মধ্যেও গায়ে গরম ধরিয়ে দেওয়া এক গেট আপ নিয়ে এন্ট্রি নেয় মুভির অন্যতম ক্যারেক্টার, সরকারের অপোজিশন পার্টির নেত্রী শ্যামলা বাতিজি। 10 দিনের মধ্যেই ইলেকশনের রেজাল্ট দিবে। তারা বেশ কয়েক বছর ধরে চেষ্টা করছে ক্ষমতায় আসার, কিন্তু পারেনি। তবে এবার তাদের যে কোনো মূল্যেই ক্ষমতায় আসতে হবে, আর এই নিয়ে মিটিং ডেকেছে। এইবার তাদের ক্ষমতায় আসতে হলে কম করে আরো বাড়তি 10 জন জাতীয় পার্টির সিট প্রয়োজন। সরকারি পার্টির সিটগুলো দখল করার আগে তাদের দলে বেরাতে পারলেই তারা সরকার হতে পারবে। কিন্তু সমস্যা হলো সরকারি পার্টিতে দুর্গা নামের এক লোক আছে, যে বলতে গেলে সরকারি পার্টির ডান হাত। অপোজিশন পার্টির সিএম শ্যামলা বাতিজি পাশা নামের একটা ছেলেকে বলে সেন্টার জেলে দুর্গা নামের এক লোক আছে, জেলে 8-10 জন লোক পাঠিয়ে যেভাবে হোক তাকে মারতে হবে। আর অন্যদিকে জেলে দুর্গাকে দেখানো হয় যে জেলে কিছু লোকদের মারছে। পরবর্তীতে পুলিশ এসে তাকে আটকায়। পাশা এক পুলিশ অফিসারকে কল করে জানায় সে জেলে 10 জন লোক পাঠাবে দুর্গা নামের কাউকে মারার জন্য। সময় মতো পুলিশ তার কমিশন পেয়ে যাবে। অন্যদিকে সেই পুলিশ অফিসার আবার সরকারি পার্টির সিএম রামমোহন রাওজিকে কল করে জানায় দুর্গাকে মারার জন্য অপোজিশন পার্টির লোক সুপারি দিয়েছে। যদি দুর্গাকে তাদের প্রয়োজন না হয় তবে পুলিশ এদের মাঝে আসবে না, আর যদি প্রয়োজন হয় তবে সেই অফিসার জীবনের ঝুঁকি নিয়ে হলেও দুর্গাকে বাঁচাবে। সরকারি পার্টির সিএম তখন তার বোনের ছেলেকে কল করে আর সব কথা খুলে বলে। তার ভাগ্নে জানায় এখন সব কাজ দুর্গার হাতেই। যদি অপোজিশন পার্টি সরকারি পার্টি থেকে ভোট কাউন্টিং এ এগিয়ে থাকে তখন সরকারি পার্টির আরো কিছু এমএলএর প্রয়োজন হতে পারে, আর ওই এমএলএদেরকে ভয় দেখিয়ে বা মারধর করে যেভাবে হোক সরকারি পার্টিতে আনতে হবে। আর এর জন্যই দুর্গাই তাদের লাস্ট অপশন, তাই দুর্গাকে তাদের প্রয়োজন। সিএম রামমোহন রাজি পুলিশকে কল করে জানায় যতদিন ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে না ততদিন দুর্গার একটা চুলও যেন বাঁকা না হয়। পুলিশ সিএম কে বলে চিন্তার কোনো কারণ নেই, তবে তার কমিশনটা যেন সিএম জানায় সমস্যা নেই, সময় মতো তার ব্যাংকে ঢুকে যাবে। পুলিশ অফিসারের এমন কাজ দেখে তার কনস্টেবল তাকে বলে এসব কি করছে সে? একদিকে দুর্গাকে মারার জন্য টাকা খাচ্ছে, অন্যদিকে আবার দুর্গাকে বাঁচাবে বলেও টাকা খাচ্ছে। তখন সেই পুলিশ অফিসার তার কনস্টেবলকে বলে আরে বেটা তুই বুঝবি না, এটাই রাজনীতি। অন্যদিকে পাশার পাঠানো লোকজন দুর্গাকে মারার জন্য পুলিশের গাড়িতে করে জেলে চলে আসে। পুলিশ অফিসার তাদেরকে জানায় দুর্গাকে মারার জন্য পুলিশ তাকে 30 মিনিট সময় দিবে। যদি এর মধ্যে মারতে না পারে তবে তারা দ্বিতীয় কোনো সুযোগ পাবে না। লাঞ্চে গিয়ে তারা ইচ্ছা করে দুর্গার সাথে ঝামেলা করার চেষ্টা করে। দুর্গা খাবার খেতে বসলে তারাও দুর্গার পাশে বসে। তার মধ্যে একজন বারবার দুর্গার সাথে কথা বলার চেষ্টা করে, দুর্গাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু দুর্গা ঝামেলা না করে সেখান থেকে চুপচাপ চলে যায়। কিছু সময় পর পুলিশ এসে জানায় কেউ একজন দুর্গার সাথে দেখা করতে আসে, আর এটা দুর্গার বন্ধু। তাদের মধ্যে কি কথা হয় তা আমাদের শোনানো হয় না। পরদিন পুলিশ ওই গুন্ডাগুলোকে জানায় ওই দুর্গা ওয়াশিং এরিয়াতে আছে। তারা গিয়ে দুর্গার মুখে কাপড় দিয়ে ঢেকে মারতে শুরু করে, কিন্তু একই এটা তো দুর্গা নয়। তখন ওই লোকটা এদের হাত থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে। একটা সময় সেখানে দুর্গা চলে আসে, আর দুর্গা ওই গুন্ডাগুলোকে এক এক করে মারতে থাকে। দুর্গা ওই লোকগুলোকে খুব বাজেভাবে মারে। একটা সময় পুলিশ এসে দুর্গাকে আটকায়। পুলিশ অফিসার পাশাকে কল করে জানায় আরো 10 জন লোক পাঠালেও দুর্গাকে মারা সহজ নয়, দুর্গাকে মারা যাবে না। তার পাঠানো লোকগুলোকে দুর্গা খুব বাজেভাবে মেরেছে। পরবর্তীতে যদি মারতেই হয় তবে তা জেলের বাইরে, জেলের ভিতরে সে এরূপ ঝামেলা আর হতে দেবে না। পাশা তার কাজে ব্যর্থ হয়েছে, তাই পাশা অপোজিশন পার্টির সিএম এর হাতে বন্দুক তুলে দিয়ে বলে তার দেওয়া কাজটা সে করতে পারেনি, তাকে গুলি করে মারুক, নয়তোবা দ্বিতীয় কোনো সুযোগ যেন তাকে দেওয়া হয়। অন্যদিকে আমরা জানতে পারি এত সময় ধরে আমরা যাকে দুর্গা ভেবে আসছি সে আসলে দুর্গা নয়। ওই গুন্ডাগুলো যাকে প্রথমে মেরেছিল সেই আসল দুর্গা, আর আমরা এতক্ষণ যাকে দুর্গা ভেবেছিলাম তার নাম সুরিয়া। মনে আছে তো মুভির শুরুতে সেই ছেলেটার কথা? দুর্গা সুরিয়াকে বলে আমার সরকারের সাথে হাত আছে, যদি সুরিয়া দুর্গার সাথে কাজ করতে রাজি হয় তবে সুরিয়ার উপর থেকে সব মামলা সে তুলে দিবে। সুরিয়া জানায় তার মামলা যদি তুলে নেওয়া হয় তবে সে যে কোনো কাজ করতেই রাজি। এভাবেই ধীরে ধীরে দুর্গা আর সুরিয়ার মাঝে বন্ধুত্ব হয়ে ওঠে। দুর্গা পুলিশকে টাকা দিয়ে তার থেকে মোবাইল নিয়ে সিএম এর বাগনিকে কল করে জানায় তার সাথে জেলে একজনের সাথে দেখা হয়েছে, কোনো ছোটখাটো মার্ডার কেসে জেলে এসেছে, তবে এই ছেলেটার সাহস নাকি আলাদা লেভেলের। সিএম এর বাগনি
ভাগ্নে জানায় ইলেকশনের রেজাল্ট হওয়ার পর দুর্গা এবং সুরিয়াকে বের করে আনা হবে। অন্যদিকে এক পুলিশ অফিসার এসে সুরিয়াকে একটা মোবাইল দিয়ে যায় কথা বলার জন্য। ওই পাশে সুরিয়ার বন্ধু, তারা কোনো এক গোপন বিষয় নিয়ে কথা বলে। একদিন সুরিয়ার বন্ধু সুরিয়াকে বলে, এই সোসাইটি, এই জনতা কখনোই বদলাবে না। এই 100 বছরের ইতিহাসে কখনো ভোট দেওয়ার পদ্ধতি বদলায়নি। সুরিয়ার বন্ধু বরাবরই রিকোয়েস্ট করতে থাকে সুরিয়া যেন এইসব থেকে দূরে সরে আসে, কিন্তু সুরিয়া বলে এই সমাজ কখনোই বদলাবে না, আর বদলাবে না এই সমাজের মানুষও। তবে জনগণকে নেতৃত্ব দেওয়া নেতাকে তো আমরা পাল্টাতে পারি। অন্যদিকে আজ ইলেকশনের রেজাল্ট এসেছে। রাজ্যে 120 সিটের মধ্যে সরকারি পার্টি 48 সিট পেয়েছে, অন্যদিকে অপোজিশন পার্টি 52 সিট, আর 20 সিট ইন্ডিপেন্ডেন্ট এমএলএ। এখন এরাই নির্ধারণ করবে রাজ্যের সরকার কাদের হবে। এবার সরকারি পার্টির চেয়ে অপোজিশন পার্টি ভোট কাউন্টিং এ এগিয়ে আছে। তখন সিএম রামমোহন রাজি শ্যামলা বাতিজিকে কল করে জানায় তার পার্টি 4 সিট বেশি পেলেও তারা ক্ষমতায় আসতে পারবে না, কারণ তাদের ক্ষমতায় আসতে হলে আরো 10 জন এমএলএস এর প্রয়োজন। 10 এমএলএ যদি তারা কিনেও নেয় তবুও শ্যামলা বাতিজি অ্যাসেম্বলিতে আজীবন অপোজিশন হয়েই থাকবে। বুঝতে তো পারছেন, রীতিমতো একটা ট্রেড। অন্যদিকে শ্যামলা বাতিজি তার সব এমএলএ কে নিয়ে আরো একটা মিটিং এর আয়োজন করে। শ্যামলা বাতিজি জানায় তাদের যেভাবে হোক 20 জন ইন্ডিপেন্ডেন্ট এমএলএ কে তাদের দলে আনতে হবে। তখন তাদের মধ্যে একজন এমএলএ বলে ওঠে তারা যদি কল্যাণ প্রসাদকে কিনে নেয় তাহলে তারা বাকি 20 জন ইন্ডিপেন্ডেন্ট এমএলএ কেও সহজে কিনে নিতে পারবে। কল্যাণ প্রসাদ আর শ্যামলা বাতিজির মিটিং এর আয়োজন করা হয়। কল্যাণ প্রসাদ জানায় একজন এমএলএ ইলেকশনে প্রায় 50 কোটি টাকা করে খরচ করেছে, তাই তাদেরকে এবার 100 কোটি টাকা করে দিতে হবে। শ্যামলা বাতিজির কারণ জানতে চাইলে কল্যাণ প্রসাদ জানায় তারা তো জনগণের ব্যাপারে তেমন ভাবে না, একবার ক্ষমতায় আসতে পারলেই হয়েছে। কিভাবে গরিব মানুষের টাকা মেরে খাওয়া যায় তা নিয়েই তাদের চিন্তা। জনগণের সেবা করার তাদের সময় কই। তাছাড়া জিনিসের দাম বাড়ার কারণে জনগণও তাদের ভোটের দাম বাড়িয়ে দিয়েছে। একটা সময় 1000 টাকা দিয়ে নেওয়া ভোট এখন 5000 টাকা। এখন তো মানুষ নেতা দেখে নয়, ভোট দেয় টাকা দেখে। 20 জন এমএলএর জন্য 200 কোটি টাকা এবং কল্যাণ প্রসাদজির কমিশন 500 কোটি টাকা, টোটাল 2500 কোটি টাকা। বাবা যায়, এটা শুধু মুভি বলেই নয়, বাস্তবতা এর চেয়েও বেশি জঘন্য। অন্যদিকে রামমোহন রাওজি কল্যাণ প্রসাদকে কল করে। তখন কল্যাণ প্রসাদ বলে শ্যামলা বাতিজির যদি তার প্রস্তাব পছন্দ হয় তবে সে কল কেটে দিবে, অন্যথা তখন শ্যামলা বাতিজি আর বেশি কিছু না ভেবে 2500 কোটি টাকা দিয়ে 20 জন এমএলএ কে কিনে নেয়। কিন্তু সমস্যা হচ্ছে এই কথাটা রামমোহন রাওজি জেনে যাবে এবং 20 জন এমএলএ কে তার দলে বেড়ানোর জন্য সে যে কোনো কিছুই করতে পারে, তাই সব এমএলএ কে সেফ রাখা প্রয়োজন। শ্যামলা বাতিজি সিদ্ধান্ত নেয় সে একটা হোটেল বুক করবে যেখানে 20 জন এমএলএ সেফ থাকবে। কিন্তু কল্যাণ প্রসাদ জানায় শহরের মাঝে তার কন্ট্রোলে একটা জায়গা আছে, কেউ জানে না এটার ব্যাপারে, আর সব এমএলএ কে ওই বাংলোতেই রাখা হবে। অন্যদিকে দুর্গা ও সুরিয়াকে আনঅফিসিয়ালি ভাবে জেল থেকে বের করে আনা হয়। রামমোহন রাওজি সুরিয়াকে কখনোই দেখেনি, তাই পরদিন সকালে তারা একটা মিটিং এর আয়োজন করে। অন্যদিকে এই নিউজটা আবার ওই পুলিশ অফিসার শ্যামলা বাতিজিকে কল করে জানিয়ে দেয় রামমোহন রাওজি জেল থেকে দুর্গাকে বের করেছে, সেই সাথে সুরিয়া নামের একটা ছেলেকেও। বিষয়টাতে শ্যামলা বাতিজি যে একটু ভয় পেয়েছে সেই বিষয়ে আমার সন্দেহ নেই, তাই শ্যামলা বাতিজিও কল্যাণ প্রসাদকে কল করে সতর্ক করে দেয়। কল্যাণ প্রসাদ জি শ্যামলা বাতিজিকে নির্ভয় দিয়ে বলে ভয়ের কোনো কারণ নেই, দুর্গার মতো 10 জন মিলেও এই এমএলএদের খুঁজে পাবে না। অন্যদিকে রামমোহন রাওজি দুর্গা ও সুরিয়াকে নিয়ে মিটিং এর আয়োজন করে। রাওজি জানতে চায় এদের প্ল্যানটা কি, এরা করবে বাকি। তখন সুরিয়া বলে সে সবাইকে কিডন্যাপ করবে, অপোজিশন পার্টির 72 জন এমএলএ আর রাওজির 48 জন, টোটাল 120 জন এমএলএ কে সে কিডন্যাপ করবে আর তাদেরকে রাওজির একটা বাংলোতে রাখা হবে। তখন রাওজি জানতে চায় অপোজিশন পার্টির এমএলএ তো ঠিকই আছে, কিন্তু তাদের এমএলএ কে কিডন্যাপ করার কি দরকার, এরা তো তাদেরই। কিন্তু সুরিয়া জানায় রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সুরিয়ার কথাটা রাওজির ভালো লেগেছে আর সুরিয়ার প্ল্যানও, তাই রাওজি সুরিয়াকে 2 কোটি টাকা অ্যাডভান্স দেয়। রাতে সুরিয়া ও তার বন্ধু মিলে কল্যাণ প্রসাদজির লোকেশন ট্র্যাকিং করে জানতে পারে কল্যাণ প্রসাদজি 72 জন এমএলএ এর সাথে গুলজার হাউস নামে একটা বাংলোতে আছে। এখানে সুরিয়া একটা গেম খেলে। সুরিয়া অপোজিশন পার্টির সিএম শ্যামলা বাতিজিকে কল করে জানিয়ে দেয় সরকারি পার্টির সিএম রামমোহন রাওজি শ্যামলা বাতিজির বাকি এমএলএদের খোঁজ খবর পেয়ে গেছে এবং তাদেরকে কিডন্যাপ করার প্ল্যান করছে। কিন্তু শ্যামলা বাতিজি তা বিশ্বাস করতে না চাইলে একটা সময় সুরিয়া বলে ওঠে আপনার এমএলএরা গুলজার হাউস নামের একটা বাংলোতে আছে। শ্যামলা বাতিজি বুঝতে পারে সুরিয়ার বলা কথাগুলো মিথ্যে নয়, তাই শ্যামলা বাতিজি কল্যাণ প্রসাদজিকে কল করে তার সব এমএলএ কে গুলজার হাউস থেকে সরিয়ে নিতে বলে। শ্যামলা বাতিজি আবার পাশাকে কল করে বলে তাদের সব এমএলএ কে ইমার্জেন্সি বেঙ্গালুরুর এক বাংলোতে নিয়ে যাচ্ছে, এখন তাদের উপর পাশার নজর রাখতে হবে। সব এমএলএ গাড়িতে এসে বসে। তখন সুরিয়ার ফ্রেন্ড সেই গাড়ির ড্রাইভারকে মেরে গাড়ির নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সুরিয়া কল করে দুর্গাকে জানায় তাদের কাজ হয়ে গেছে, তারা হাইওয়েতে একটা ডাবার সামনে এসে অপেক্ষা করবে। অন্যদিকে দুর্গাও রাওজির সব এমএলএ কে নিয়ে রওনা দেয়। অন্যদিকে পাশা শ্যামলা বাতিজির বাসকে ফলো করছে। কিছু সময় পর গাড়ি হাইওয়ে একটা ডাবার সামনে এসে থামে আর তার পেছন পেছনই সরকারি পার্টির এমএলএর বাস। দুর্গা সরকারি পার্টির বাস থেকে নেমে অপোজিশন পার্টির বাসে উঠতে গেলে সুরিয়া পেছন থেকে দুর্গার মাথায় আঘাত করে আর 120 জন এমএলএ কে নিয়ে সুরিয়া এখান থেকে পালিয়ে যায়। তখন এই বিষয়টা আবার পাশা
শ্যামলা বাতিজিকে কল করে বলে তাদের বাস ড্রাইভার সরকারি পার্টির বাস ড্রাইভার দুর্গাকে মেরে সরকারি পার্টির সব এমএলএ কে নিয়ে গেছে। শ্যামলা বাতিজি তার ড্রাইভারকে কল করে জানতে পারে তাদের গাড়ি কিডন্যাপ হয়েছে, তাই পাশাকে তাদের পিছু নিতে বলে। শ্যামলা বাতিজি রাউজিকে কল করে জানায় সে জেল থেকে যাকে বের করেছে সে দুই পার্টির 120 জন এমএলএ কে কিডন্যাপ করে নিয়ে গেছে। আর এই কথা শুনে রাউজি দুর্গাকে কল করে, কিন্তু দুর্গা কল তুলছে না। কেমনে তুলবে, তাকে তো আগেই মেরে দিয়েছে। সূর্যাকে কল করলে সূর্যা কিছু ডায়লগ মেরে কল কেটে দেয় আর সবাইকে নিয়ে একটা জঙ্গলে চলে আসে। দুই পার্টির এমএলএদের মধ্যে এক কথায় দুই কথায় তাদের মাঝে ঝগড়া লেগে যায়। হঠাৎই বন্দুকের শব্দে সবাই ভয় পেয়ে ওঠে। গাছের পেছন থেকে বের হয়ে আসে সূর্যা ও তার টিম। এখানে সবারই খিদা লেগেছে, সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়, কিন্তু বাতের অবস্থা দেখে এক এমএলএ বলে ওঠে এটা কি রকম খাবার, এর থেকে তো জেলের খাবার অনেক ভালো। সূর্যা বলে ওঠে কেন, তোমার রেশনের দোকানে তো এই চাল বিক্রি করা হয়, তখন কি কখনো ভেবে দেখেছো এই খাবার মানুষ কেমনে খায়? কল্যাণ প্রসাদজি সূর্যার কাছে জানতে চায় সবকিছু তো ঠিক আছে, তবে সূর্যা তার চেহারা কেন দেখাচ্ছে না। সূর্যা জানায় সে তার চেহারা দেখাবে না, কিন্তু কল্যাণ প্রসাদজির জোরাজুরিতে সূর্যা তার মুখ থেকে নোমাল সরালেই আমাদের কিছু সিন দেখানো হয়, যেখানে সূর্যা ও কল্যাণ প্রসাদজি মুখোমুখি হয়েছিল একবার দুবার নয় বেশ কয়েকবার। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে কিছু সিন দেখানো হয়। একটা সময় সূর্যা ও তার বন্ধুরা মিলে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সাহায্য করত। ইলেকশনে মানুষের ভোট পাওয়ার জন্য নেতারা অনেকজনকে অনেক রকম কথা দিয়েছে, কিন্তু ক্ষমতায় আসার পর এসব কথা রাখা তো দূরের কথা, একটা আবার তাদের সামনে এসে দাঁড়ায়নি। দেশের লোকজন যেন একজন সঠিক মানুষকে ভোট দেয়, একজন সঠিক মানুষকে নির্বাচন করে, যে মানুষ হয়ে মানুষের কষ্ট বুঝতে পারবে, যে প্রকৃতপক্ষে মানুষের কাজে আসবে। তাই যেভাবে হোক টাকা নিয়ে ভোট দেওয়ার প্রথা তাদের বন্ধ করতেই হবে। তাদের এসব কাজ একদিন কল্যাণ প্রসাদের চোখে পড়ে, সে তার এক লোককে তাদের পেছনে লাগিয়ে দেয়। অন্যদিকে এমএলএ কল্যাণ প্রসাদজির বিরুদ্ধে সূর্যা দেওয়ালে পোস্টার চাপাতে শুরু করে, আর এই পোস্টার দেখে কল্যাণ প্রসাদজি সূর্যার সাথে দেখা করে। কল্যাণ প্রসাদজি বলে তার জানা আছে ভোটের দাম কত, তার কাছে ভোটারের কোনো দাম নেই, একবার ভোট পেলে ভোটারকে আর চেনে কে, 5 বছর ধরে তো তাদেরই রাজত্ব। তাছাড়া যারা ভোটগুলো বিক্রি করছে তাদের কি আর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করার অধিকার আছে? কারণ তারা টাকার কাছে তাদের ভোট বিক্রি করে দিয়েছে। এখন ভোট কোথায় হয়, যা হয় তাই তো কালেকশন। একটা ভোট 5,000 টাকা, আর 1.5 লাখ ভোট 75 কোটি টাকা, বাকি সব মিলিয়ে 150 কোটি টাকার মতো খরচ হয়। আর এরা 5 বছরে 1000 কোটি টাকা ইনকাম করে। তাদের জনতা সেবা করার টাইম কই? বাপরে, এটা রাজনীতি নাকি ব্যবসা? তখন কল্যাণ প্রসাদজি এদের লাস্ট ওয়ার্নিং দেয় আর বেশ খুশির সাথেই বাসায় ফিরে আসে, কিন্তু সে জানে না তার জন্য বাসায় কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। সে বাসায় ফিরে আসলে তার স্ত্রী তাকে একটা ভিডিও দেখায়, যেখানে তার বলা প্রতিটা কথা রেকর্ড করে অনলাইনে আপলোড করা হয়েছে, যা বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। তাই তাকে পার্টি থেকে সাসপেন্ড করে দিয়েছে। একদিন সূর্যা তার গার্লফ্রেন্ডের সাথে সমুদ্রের তীরে ঘুরতে বেরোলে ওখানকার কিছু লোক সূর্যার গায়ের উপর জাল ছুঁড়ে মারে, পরবর্তীতে তার গার্লফ্রেন্ডের উপর। সূর্যা বুঝতে পারে এদের সমস্যা কি। নেক্সট টাইম আরেকজন জাল ছুটতে খেলে সূর্যা ওই লোকটার জাল ধরে টান মারে, তখন বাকিরা সবাই সূর্যাকে ঘিরে ফেলে আর বেঁচে যায় তাদের মধ্যে বিরাট এক ফাইট। সূর্যা ওইখানকার সবাইকে খুব বাজেভাবে মারে, আর একটা সময় তাদের থেকে কথা নিয়ে নেয় তাদেরকে এক্স্যাক্টলি কে পাঠিয়েছে এখানে। আর এই কাজটা কার হতে পারে আশা করি আপনারা বুঝতেই পারছেন। সূর্যা তৎক্ষণাৎ কল্যাণ প্রসাদজির সাথে দেখা করে। সূর্যা কল্যাণ প্রসাদজিকে বলে সূর্যাকে মারা তার দ্বারা সম্ভব নয়, ভোট দেওয়া সবার অধিকার, এটা টাকা দিয়ে কেনার কোনো জিনিস নয়। এমএলএ একজন রিপ্রেজেন্টেটিভ, তার কাজ লোকজনের সমস্যাগুলোকে সরকার অবধি নিয়ে যাওয়া। তার মানে এই নয় যে সে এক রাজ্যের রাজা হয়ে গেছে, বরং সে শুধুমাত্র একজন কর্মচারী। সূর্যা এবার ভালোভাবেই বুঝতে পারে এবার এমএলএ পরিবর্তন করার সময় হয়েছে, এবার কালেকশন নয় ইলেকশন হবে। সূর্যা তার বন্ধু বিনয়কে ইলেকশনে দাঁড় করিয়ে দেয়, আর পুরো দমে চলতে থাকে তাদের প্রচারণা। জনতাও এতদিন টাকার কাছে ভোট বিক্রি করেছে, জনতা এখন টাকার কাছে ভোট বিক্রি করবে না, এবার তারা টাকা ছাড়াই সঠিক মানুষকে ভোট দেবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিনয় কোথাও একটা যাওয়ার সময় তার বাইকের টায়ার পাঞ্চার হয়ে যায়, তখনই পাশ দিয়ে যাওয়া এক লোক জিজ্ঞেস করে পাঞ্চার সারাতে হবে কিনা। কিছু সময় পর সেখানে আরো 2টা লোক এসে বলে প্রতিদিনই যাওয়ার রাস্তায় হঠাৎ করে বাইকের চাকা পাঞ্চার হয়ে যাওয়া, আবার সাথে সাথে পাঞ্চার সারানোর লোকও চলে আসা। বিষয়টা কি সন্দেহের নয়? এটা কি তার কাছে নতুন লাগছে না? এরা বিনয়কে ভয় দেখিয়ে বলে সে যদি ইলেকশনে দাঁড়ায় তবে তার বন্ধু সূর্যাকে তারা মেরে ফেলবে, আর তার গার্লফ্রেন্ড গরির সাথে তারা খুব খারাপ কিছু করবে এবং পরবর্তীতে মুম্বাইয়ের রেড লাইট এরিয়াতে সেল করে দিবে। এদের কথা শুনে বিনয় প্রচুর ভয় পায়। সে তার বন্ধুদের জানায় সে ইলেকশনে দাঁড়াবে না। সূর্যা ভালো করেই বুঝতে পারে তাকে ভয় দেখানো হয়েছে, তাই সূর্যা তাকে ভয় দেখিয়ে বলে কাল নমিনেশনের লাস্ট ডেট, যদি সে বিকাল 3টার মধ্যে নমিনেশন অফিসে না আসে তবে সূর্যা তাকে মেরে সমুদ্রে ফেলে দিবে। আর এই সিনটা কিন্তু মনে রাখেন। পরদিন নমিনেশন অফিসে কল্যাণ প্রসাদজি এসে নমিনেশন নিয়ে যায়। সূর্যা বারবার বিনয়কে কল করে, কিন্তু বিনয় কল রিসিভ করছে না। কিছু সময় পর পুলিশ এসে সূর্যাকে একটা জঙ্গলে নিয়ে আসে। অন্যদিকে বিনয়ের উপর হামলা হচ্ছে, পুলিশ সূর্যাকে দিয়ে কিছু প্রমাণ তৈরি করছে সূর্যাকে ফাঁসানোর জন্য, কিন্তু বেচারা সূর্যা তা বুঝতে পারছে না। একটা সময় ওই লোকগুলো সমুদ্রের তীরে এসে বিনয়কে মেরে ফেলে দেয়, আর পরবর্তীতে এই দায় এসে পড়ে সূর্যার উপর। এখন কি ভাবছেন কেন কিভাবে হলো এটা? তখন কল্যাণ প্রসাদজি তাকে একটা ভিডিও ফুটেজ দেখায়। সূর্যা যখন বিনয়কে মেরে সমুদ্রে ফেলে দেওয়ার ভয় দেখিয়েছে তখন কেউ একজন তাদের এটা রেকর্ড করে অনলাইনে আপলোড করে দিয়েছে, আর এই কারণেই বিনা দোষে সূর্যার জেল হয়। আর এইসব কথা কল্যাণ প্রসাদজি বাকি এমএলএদের বলছে।
অন্যদিকে রাউজি এক পুলিশ অফিসারকে বলে 120 জন এমএলএ কিডন্যাপ, এটা সাধারণ কোনো বিষয় নয়, আর এর পিছনে রাউজির হাত আছে, এটা জানতে পারলে তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। পুলিশ রাউজিকে আশা দেয় যেভাবে হোক সে তার সব এমএলএ কে ফিরিয়ে আনবে। অন্যদিকে সব এমএলএ রাই সুরিয়ার সাথে হওয়া এমন অন্যায়ের জন্য তার কাছে ক্ষমা চায়। তারা জানায় দোস্ত একজনের ছিল, তবে এতগুলো এমএলএ কে একসাথে বন্দি করে রাখার কি দরকার। সুরিয়া চাইলেই কল্যাণ প্রসাদ জিকে বন্দি করে রাখুক, তবে বাকি এমএলএদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। সুরিয়া জানায় সে সবাইকে ছেড়ে দিবে, তবে বিনিময়ে তাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই অফারে তো সবাই রাজি। সুরিয়ার প্রথম প্রশ্ন, সানি লিওনকে আপনারা কতজন চিনেন? এই কথা শুনে এমএলএদের এমন একটা রিয়েকশন যেন সুরিয়া মহৎ কোনো ব্যক্তির নাম বলেছে। এদের মধ্যে তো একজন এমএলএ বলে ওঠে তার নাকি এর ব্লু ফিল্ম না দেখলে ঘুমিয়ে আসে না। সুরিয়ার দ্বিতীয় প্রশ্ন, পূজা হেগড়িকে কতজন চিনেন? আবারও সবার মুখে হাসি, সবাই জানে পূজা হেগড়িকে। সুরিয়ার তৃতীয় প্রশ্ন, নারায়ণ স্বামীজিকে কতজন চিনেন? এইবার সব এমএলএ অবাক হয়ে ওঠে, সবাই চুপ। এই নামটা তারা এর আগে কখনোই শুনেনি, কেউ জানে না এই বান্দাটা আসলে কে। তারা সানি লিওনকে চিনে, পূজা হেগড়ি কতজন অভিনেতার সাথে ডান্স করেছে সেটা জানে, কিন্তু আফসোস জনতার জন্য জীবন দেওয়া নারায়ণ স্বামীকে কেউ চিনে না। আর এটাই বোধহয় সমাজের নিয়ম, যে মানুষ যত খারাপ কাজ করবে, যত আকাম কুকাম করবে, তাকে সবাই মনে রাখবে, কিন্তু যারা মানুষ হয়ে মানুষের জন্য জীবন দিয়ে দেয় আর আমরা মানুষ হয়ে তাকে মনে রাখতে পারি না। দৃশ্য তখন বহু বছর পূর্বে নিয়ে আসা হয়, একটা সাইকেল, তার সামনে দেশের পতাকা লাগানো, আর ইনি হলেন আমাদের নারায়ণ স্বামী। একদিন তার সামনে এক মহিলা ময়লার ব্যাগ ছুঁড়ে মারে। মহিলাটার কাছে এর কারণ জানতে চাইলে মহিলা জানায় ডাস্টবিনের ময়লার পাহাড় জমে গেছে, কিন্তু সিটি কর্পোরেশনের লোক তা পরিষ্কার করছে না। একটা সময় নারায়ণ স্বামীজি নিজেই ডাস্টবিন পরিষ্কার করার কাজে লেগে যায়। তার কাজ দেখে সেই মহিলা এসে নারায়ণ স্বামীজির হাত পরিষ্কার করে দেয়। সেই সময়টাই সুরিয়া অনেক ছোট ছিল। একদিন সুরিয়াকে দেওয়ালে প্রস্রাব করতে দেখে নারায়ণ স্বামীজি তাকে নিষেধ করে, কিন্তু সুরিয়া তা না শুনলে পরের দিন দেয়ালে কিসের একটা যেন ছবি আঁকে। তখন সুরিয়াকে ছোট একটা বীজ দিয়ে বলে, এই বীজটা যদি তুমি ফেলে দাও তবে তা মাটিতে মিশে যাবে, কিন্তু যদি এই বীজটা তুমি রোপণ করো তবে এই বীজ গাছ হয়ে মাটি বেদ করে উঠে আসবে। এটা একদিন বড় হয়ে উঠবে, ফল দিতে পারুক আর নাই পারুক, অন্তত ছায়া দিবে, মানুষকে অক্সিজেন দিবে। সেদিন সুরিয়া সেই বীজটা রোপণ করেছিল, যা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। একদিন নারায়ণ স্বামীজি সুরিয়ার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলে সুরিয়া জানায় তার বাবা মা গাজার ব্যবসা করত, সুরিয়ার বাবা মারা গেছে আর তার মা বর্তমানে জেলে বন্দী। নারায়ণ স্বামীজি সুরিয়াকে স্কুলে ভর্তি করে দেয়। একদিন নারায়ণ স্বামীজি দেখে স্কুলের সামনে বার, 18 বছরের নিচে কাউকে এসব বিক্রি করা অন্যায়। দোকানদারকে এসব বললে দোকানদার জানায় সে লাইসেন্স নিয়ে এই দোকান দিয়েছে, টাকার বিনিময়ে সে যে কারো কাছেই এসব বিক্রি করবে, কিন্তু সোজা আঙ্গুলে গিয়ে না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতেই হয়। নারায়ণ স্বামীজি ছোট বাচ্চাদেরকে নিয়ে সেই দোকানটা বন্ধ করে দেয়। গ্রামের মানুষের অনুরোধে নারায়ণ স্বামীজি ইলেকশনে দাঁড়ায়। গ্রামের মানুষের ভালোবাসায় ইলেকশনে নারায়ণ স্বামীজি বিজয়ী হয়। তিনি সবার বাড়ি বাড়ি গিয়ে সবার সমস্যা সম্পর্কে জানতে চায় আর সবকিছু একটা খাতায় নোট করতে থাকে। নারায়ণ স্বামীজি সবাইকে কথা দেয় সে এই মানুষের সমস্যাগুলো সমাধান করার জন্য প্রত্যেক অ্যাসেম্বলিতে সততার সাথে লড়াই করবে। সেদিন প্রথম সংসদ ভবনে পা রাখার পূর্বে শ্রদ্ধার সাথে প্রণাম করে জুতো বাইরে রেখে আসে। আজ প্রথমবার সংসদ ভবনে এসে নারায়ণ স্বামীজি তার বই সম্পর্কে বলে, যেখানে মানুষের সমস্যা সম্পর্কে লেখা আছে, আর এই কথা শুনে সংসদ ভবনে সবাই হাসতে শুরু করে। এভাবে প্রতিবারই যখন নারায়ণ স্বামীজি কিছু বলতে যায় সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে। নারায়ণ স্বামীজি দেখেন সংসদ ভবনের নিয়মের চেয়ে অনিয়ম বেশি, একজন আরেকজনকে ছোট করে কথা বলা, একজন আরেকজনকে সম্মান না দেওয়া, এসব কারণে নারায়ণ স্বামীজি মানুষের সমস্যাগুলো সংসদ ভবনে তুলে ধরতে পারে না। একটা সময় গ্রামের মানুষগুলো তাকে ছোট করে কথা বলতে শুরু করে। ছাত্ররা তাদের পড়ালেখা বন্ধ করে নারায়ণ স্বামীজিকে ইলেকশনে প্রচার করেছে, তাকে ইলেকশনে সাহায্য করেছে, কিন্তু তাদের চাকরি না হওয়ায় তারাও যা খুশি তা শুনিয়ে চলে যায়। অ্যাসেম্বলিতে গলা ফাটিয়ে কথা বলতে না পারলে নাকি সে নেতা হওয়ার যোগ্য নয়, তাকে এই গ্রামের মানুষরাই এমএলএ পদ থেকে পদত্যাগ করতে বলে। পরদিন নারায়ণ স্বামীজি সংসদ ভবনে আবারও বলতে শুরু করে তাদের রাজ্যে সমস্যা আর সমস্যা, খাবার জল নিরাপদ নয়, তাছাড়া শিক্ষা, চিকিৎসা, রোড সব দিকেই সমস্যা। সে তার মতো কথা বলছে, কিন্তু মাঝখানে তাদের পার্টির এক মহিলা উঠে সরকারি পার্টির একজনকে চরিত্র নিয়ে কথা বলে। অন্যদিকে সরকারি পার্টির সে লোকটাও ছেড়ে দেওয়ার পাত্র নন। সে জানায় এই মহিলা নাকি একটা সময় রেড লাইট এরিয়াতে কাজ করত। হইল বিষয়টা মুহূর্তে সংসদ ভবন হয়ে ওঠে কুরুক্ষেত্র। দুই পার্টির মাঝেই মারামারি। তাদেরকে আটকাতে গিয়ে নারায়ণ স্বামীজির মাথায় আঘাত পায়। একটা সময় নারায়ণ স্বামীজি সবার উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, এটা কি সংসদ ভবন নাকি কুরুক্ষেত্র? আরে তোদের তো লজ্জা হওয়া উচিত রে। অপোজিশন পার্টি প্রশ্ন করবে, সরকারি পার্টি উত্তর দিবে, এটাই হচ্ছে সংসদের নিয়ম, আর তোরা কি করছিস? জনতা তাদের এসব করার জন্য এখানে পাঠিয়েছে। আরে 5 কোটি মানুষের মধ্যে শুধু 299 জন লোক এখানে এসেছে, আর এই 299 জন লোককেই বদলাতে হবে, তবেই সমাজ বদলাবে। আর এই বলেই সংসদ ভবন থেকে বের হয়ে আসে নারায়ণ স্বামীজি। বাসায় ফিরে এসে সুরিয়া দেখে নারায়ণ স্বামীজি উদাস মনে বসে আছে। কারণ জানতে চাইলে নারায়ণ স্বামীজি জানান তিনি হেরে গেছে। মানুষকে কথা দিয়ে
সে তার কথা রাখতে পারেনি। ক্ষমতায় আসার পর আমরা যা খুশি তাই করতে পারবো, এটা মনে করা নেতাদের বদলাতে হবে। ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। সেদিন সূর্যা তাকে কথা দিয়েছিল একদিন সূর্যা সব নেতাদের মনোভাব বদলে দিবে। তার মুখে এমন কথা শুনে নারায়ণ স্বামীজি বুঝতে পারে তার অসম্পূর্ণ কাজ সূর্যাই সম্পূর্ণ করবে। হঠাৎই নারায়ণ স্বামীজির বুক ব্যথা হয় আর তিনি ওখানেই মারা যান। তবে সেখানে একটা অদ্ভুত বিষয় কি জানেন? সেদিন নারায়ণ স্বামীজির শেষকৃত্য কাজে তার পাশে কেউই ছিল না। আচ্ছা, এই লোকটার কি দোষ ছিল? গ্রামের মানুষজন মিলেই তো তাকে এমএলএ বানিয়েছে, তাই না? সে তো এমএলএ হওয়ার পর বসেছিল, বিষয়টা এমন নয়। সে তার মতো লড়াই করেছে, কিন্তু যেখানে বাকি 10 জনের সমস্যা সেখানে তিনি একা কি করবে? সমাজটা বোধহয় এমনই, আপনাকে কোনো একটা কাজের জন্য সামনে এগিয়ে দিয়ে আপনি কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা পিছে সরে আসবে। যাদের জন্য নারায়ণ স্বামীজি এত কিছু করেছে আজ তারা কেউ তার পাশে নেই। দৃশ্য তখন বর্তমানে আসে। এমএলএদের মধ্যে একজন বলে তারা নাকি জনগণের সেবা করে। এখন প্রশ্ন হচ্ছে কি করে তারা? জনতার সেবা মানে এই নয় যে রেশনের চাল সময় মতো পৌঁছে দেওয়া, 20 বছরের একটা ছেলেকে বেকারের ভাতা দেওয়া। আরে 20 বছরের ছেলেটাকে বেকারের ভাতা দেবে কেন? সে কি রোজগার করতে পারে না? যার 2 একর জমি আছে তাকে রেশনের চাল দেওয়ার কি দরকার? সে কি চাষ করে খেতে পারে না? তারা লোকজনের কাজ করার ইচ্ছাটাকে নষ্ট করে ফেলছে আর তারা বলছে তারা জনতার সেবা করে। তখন রামপুরানের এমএলএ মারুতি রাও বলে জনতা তাদেরকে বিশ্বাস করেই ভোট দেয়। সূর্যা তার কাছে রামপুরানের ব্যাপারে জানতে চাইলে সে জানায় রামপুরানে 4টা ওয়ার্ড, 6টা সরকারি হাসপাতাল, 20টা প্রাইভেট হাসপাতাল ও 120টা বার আছে। তাছাড়া আলাদা আলাদা ধর্মের মানুষ আছে, সব মিলিয়ে 2 লক্ষ ভোটার। কিন্তু মজার বিষয় কি জানেন? রামপুরানে 4 লক্ষ ভোটার আছে, ওইখানকার পুরুষ হচ্ছে 2,50,000 আর 2,28,000 হচ্ছে মহিলা, আর বাকিগুলো তৃতীয় লিঙ্গ। অন্যদিকে অপোজিশন পার্টির কাছে সরকারি সহযোগিতা না থাকলেও প্রশ্ন করার অধিকার তো আছে। জনতা বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়ে অ্যাসেম্বলিতে পাঠিয়েছে, তাদেরকে বিশ্বাস করেছে, কিন্তু তারা কি তাদের বিশ্বাসের মর্যাদা দিতে পেরেছে? প্রতিনিয়ত পণ্যের দাম যেভাবে বাড়ছে সেটা কি তারা কখনো পরোয়া করে? টাকা নিয়ে ভোট দেওয়া এটা মানুষকে কে শিখিয়েছে? সূর্যা এমএলএদের কিছু ভিডিও ফুটেজ দেখায় যেখানে একজন আদর্শ নেতার জন্য কিছু মানুষ নিজের জীবন দিতেও দ্বিতীয়বার ভাবেনি, কারণ তারা জনতাকে যে ওয়াদা করেছে তা তারা পূরণ করেছে। তারা জনতাকে দেওয়া কথা রেখেছে, তারা জনতার সেবা করেছে। কিন্তু এরা কি করেছে? মানুষের হক মেরে খেয়েছে, মানুষের টাকায় নিজেরা বিলাসিতা করেছে, আরো কত কি। সব এমএলএরাও বুঝতে পারে এতদিন তারা যা করেছে তা অন্যায়। এমএলএ কল্যাণ প্রসাদ জি বলে যদি সূর্যা তাদেরকে মারতে চায় তবে মেরে দিক, কিন্তু তাদেরকে জনগণের সেবা করার জন্য লাস্ট একটা সুযোগ যেন দেওয়া হয়। বর্তমানে সব এমএলএরাই তাদের ভুল বুঝতে পেরেছে। তারা কথা দেয় নারায়ণ স্বামীজির স্বপ্ন তারা এবার সত্যি করেই দেখাবে। এতদিন তারা মানুষের টাকা মেরে খেয়েছে, এখন তারা জনগণের সেবা করবে, মানুষের সেবা করবে। আর তখনই সেখানে পাশা তাদের দল নিয়ে জঙ্গলে চলে আসে। সূর্যের টিমও তাদের মাঝে একটা ফাইট শুরু হয়। কিছু সময় পর সেখানে পুলিশও চলে আসে, কিন্তু ততক্ষণে সূর্যা সব এমএলএদেরকে নিয়ে পালিয়ে গেছে। অন্যদিকে এমএলএরা সময় মতো সংসদ ভবনে চলে আসে। বর্তমানে তারা বদলেছে। এটা আগে এদের কাছে শুধুমাত্র একটা সংসদ ভবন হলেও আজ এটা তাদের কাছে মন্দিরের মতোই পবিত্র। শ্যামলাবাতিজি রাজ্যের প্রথমবার মহিলা সিএম হওয়ার কারণে রামমোহন রাওজি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। শ্যামলাবাতিজি রাজ্যের প্রথমবার সিএম হয়েছে আর আজ সে একটা বিল তৈরি করে যেখানে সাধারণ জনগণ সাহায্য পাবে, হোক সেটা 10 টাকার বা 10 লক্ষ টাকার। এই বলে কাগজে সাইন করে। এইবার থেকে সব এমএলএরাই জনগণের জন্য কাজ করবে, জনগণের সেবা করবে, জনগণের টাকায় বিলাসিতা নয়, জনগণের টাকা জনগণের মাঝেই বিলিয়ে দেবে। এমন একটা সিদ্ধান্ত নিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। আপনি আমরা সকলেই উপরওয়ালাকে ভয় করি, উপরওয়ালাকে বিশ্বাস করি, তার দেখানো পথ অনুযায়ী চলি। কিন্তু যখনই আপনি আর আমি কোনো একটা রাজ্যের ক্ষমতা পাই বা এমপি মন্ত্রী হয়ে যায় তখন আমরা সৃষ্টিকর্তাকে ভুলে যাই। তখন আমরা সৃষ্টিকর্তাকে ভয় করি না। তার দেখানো পথে চলা তো দূরের কথা, যে কাজটা তার পছন্দ নয়, মানুষের হক মেরে খাওয়া, আমরা মানুষের হক মেরে খেতে শুরু করি, জনগণের টাকায় বিলাসিতা করতে শুরু করি। জনগণের হক মেরে খাওয়া, তাদের উপর অন্যায় অত্যাচার করা, এটা কখনোই একজন আদর্শ নেতার কাজ হতে পারে না। কিন্তু আমরা সেই সবই করি, ভুলে যাই আমাদের উপরেও কেউ একজন আছে যে সর্বদা আমাদের উপর নজর রাখছে। এই জীবনে না হয় কোনো জবাবদিহি দিতে হবে না, কিন্তু পরজীবনে তো দিতে হবে। জনগণের সেবা করার মধ্যেও একটা আলাদা মজা আছে, একটা আলাদা শান্তি আছে।